আমি রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে। এবং যারা যেখানে আছেন, আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে, সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। আমরা চলে যাব এখন ডক্টর আলিফের কাছে এবং তার ঘটনা শুনবো আমরা। থ্যাংক ইউ রাসেল ভাই। আসলে এর আগে বলি, আমি যার কাছ থেকে ঘটনাটা পেয়েছি তিনি হচ্ছেন রাসেল ভাই। আপনি তো শুনেন নাই ঘটনাটা, আপনি মনোযোগ দিয়ে শুনবেন একদম। তো আমায় যে আঙ্কেল দিয়েছেন, তিনি আমার মানে সম্পর্কে আঙ্কেল হন আর কি। ওনার আহমেদ শরীফ। তো তিনি ঢাকাতে পড়াশোনা করতেন একটা ইউনিভার্সিটিতে। তো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পর সে আসলে পিছনের ব্যাকগ্রাউন্ড স্টোরিটা না বললেই না। তা 1972 সালে তার বাবা মা একটা রোড অ্যাক্সিডেন্টে চিটাগং থেকে ঢাকায় আসার পথে মারা যান। সেই বাসের মধ্যে তিনি ছিলেন। আচ্ছা, খুব শর্ট স্টোরি। ওই বাসের মধ্যে প্রায় 25 জন যাত্রী মারা যায়। তিনি বাঁচার লিস্টের মধ্যে একজন। আচ্ছা। তার বয়স ছিল মাত্র, তখন তার বয়স ছিল 12-14 বছর। তো আমি যে ঘটনাটা শেয়ার করব, তখন কিন্তু রাসেল ভাই তার বাবা মাকে কবরস্থ করা হয় ঢাকা আজিমপুর কবরস্থানে। তাদের বাসা হচ্ছে আপনার লালবাগে। আচ্ছা। তো ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হয়, ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট। তো চান্স হওয়ার পরে 1979 সালের দিকের ঘটনা আর কি। তো বাবা মা মারা যাওয়ার পর থেকে ফুপির বাসায় সে বড় হতে থাকে। তো ফুপির আবার কোনো সন্তান ছিল না। তো ওই ফুপির লালবাগের বাসাটা সে নিজে দেখাশোনা, নিচ থেকে উপর পর্যন্ত ভাড়াটিয়াদের সবারই ফেস থাকছে না। এবং ভাড়াটিয়া আজকের ঘটনা আসলে কত আগের ঘটনা, সেটাই অনেক আগে, সেটাই অনেক আগের ঘটনা। এত মানুষজন ঢাকা শহরে ছিল না, মোবাইল ফোন তো অনেক দূরের কথা। মানে এই সভ্যতার ছোঁয়াটা তখন ছিল না। তো ইউনিভার্সিটিতে যাওয়া আসা করতো পায়ে হেঁটে, বাসা থেকে ইউনিভার্সিটি পায়ে হেঁটে যাওয়া আসা। তো ইউনিভার্সিটি থেকে বাসা থেকে ইউনিভার্সিটি পায়ে হেঁটে। তো তার বাবা মা মারা গেছে যে আজিমপুরে গোরস্থান। তো প্রতি শুক্রবার জুম্মার পরে তার একটা অভ্যাস ছিল যে বাবা মার কবর জিয়ারত করার, প্রতি শুক্রবার। এইটা এমন দিন না, মিস হবেই না। আর যাই হোক মিস হোক, জিয়ারতটা মিস হবে না। তো জিয়ারতের কেসটা আমি পরে বলছি। সেদিন মানে বিকালবেলা, প্রায় সময় বিকালে ছাদে ওঠা হয়। আর সে থাকছে হচ্ছে বাসাটা পুরাটা 3 তালা। 3 তালায় অর্ধেক ছাদ অর্ধেক বাসা, সে ওই অর্ধেক বাসার মধ্যে থাকতো। আচ্ছা। আর তার ফুপি থাকতো 14 তলায় তার ফুপার সাথে, আর বাকি 3টা ফ্ল্যাট ভাড়া দেওয়া ছিল। মানে 2.5 তালা বিল্ডিং আর কি। বুঝতে পেরেছি। তো তার দরজা খুলে সে একটু বাতাস বইছে, বলে যে বাতাসটা এত সুন্দর, আশেপাশে খোলামেলা, তো আমি একটু ছাদে হাঁটতে বেরোই। তো তার একটা ভালো দিক না খারাপ দিক এটা সে আমাকে ক্লিয়ারলি বলে নাই। সে বলেছে যে আমি খুব অ্যাবনর্মাল জিনিস দেখতে পাই। ফর এক্সাম্পল, আমাদের বাসায় রাত্রে 8-9টার দিকে আমি যদি দোকান থেকে কিছু নিয়ে আসি বা বাজার করে আসি, ফুপির বাজার মোস্টলি সেই করত, আমি এমন সব অচেনা মানুষকে সিঁড়িতে উঠানামা করতে দেখতাম যাদেরকে আমি আগে কখনো দেখি নাই। আচ্ছা। এমন সব মানুষরা ওঠানামা করত যে আমি একজনকে দেখেছি, পরবর্তীতে তাকে আর দেখি না, কিন্তু যখন আরেকজনকে দেখছি তাকেও আমি আগে কখনো দেখি। তো তার কাছে জিনিসটা অবাকও লাগতে থাকে, আবার মাঝে মাঝে মনে হয় যে হয়তো পুরো দরকারই এসেছে। তাদের দোতলা একটা বাসা ভাড়া, মানে তাদের ফুপির পাশের ফ্ল্যাটে একটা ফ্যামিলি থাকতো। সেই ফ্যামিলিতে 2টা বোন আর একটা ভাই সহ বাবা মা সহ একটা 5 জনের ফ্যামিলি মেম্বার থাকতো। তো একটা মেয়ে প্রায় সময় ছাদে উঠতো তার ছোট ভাইকে নিয়ে। তো সেদিন বাতাস বইছিল, সেই ছোট ভাইটা ছাদের উপরে খেলছে। ছেলেটার বয়স অ্যারাউন্ড 12 থেকে 13। মানে হাঁটা চলাফেরা, ওই বল হাতে ধরে বাড়ি দিচ্ছে এরকম। হঠাৎ করে তিনি দেখলেন যে ওই ছেলেটা একটা লোকের সাথে কথা বলছে। একটা লোকের সাথে কথা বলতে বলতেই বিকট আকার একটা শব্দ, আচ্ছা। ছেলেটা নিচে পড়ে গেছে। দৌড়ে গিয়ে ছেলেটাকে উঠালো, হসপিটালে নেওয়া হলো, ছেলেটা মারা যায়। আচ্ছা। তো বাবা মা বলে যে আমার এই ছেলের কোনো বন্ধু বান্ধব নাই। কিন্তু ওই মুহূর্তে যে ছেলেটা যে দূর থেকে দেখলো যে ছেলেটা তার সাথে কথা বলছে, সেই লোকটাকে সে বেরোতেও দেখেনি। সে দেখেছে ছেলেটা তার সাথে ঝাঁপ দেয় একসাথে, তার চোখের সামনে। সে দৌড়ে যায়, বলে এই কি করছে? দৌড়ে যায়, যে দেখে নিচে যেই লোকটা তাকে নিয়ে ঝাঁপ দেয় সে ছিল না, কিন্তু ছেলেটা ছিল। আচ্ছা।
সে তখন থেকে মনে করতে থাকে, তাহলে আমি কি কিছু দেখতে পাই, হুম হুম। আমার কি কিছু দেখার ক্ষমতা আছে। সে তার ফুপিকে ব্যাপারটা জানাবে বলে চিন্তা করে, কিন্তু ওই মুহূর্তে এই ইনসিডেন্টটা ঘটে। তখন এই ছেলেটার লাশের পেছনে ঘোরাঘুরি করা হয় এবং ছেলেটার কবরস্থ করা হয় আজিমপুর কবরস্থানে। আচ্ছা। এই ছেলেটা মারা যাওয়ার পর থেকে আসলে ওনার তেমন ঘুম হতো না রাত্রেবেলা বাসায়। বারবার মনে হতো যে আমি আজিমপুরে যাই, আমি একটু কবরটা জিয়ারত করে আসি, আব্বা আমার কবরটাও জিয়ারত করে আসি, ছেলেটার কবরটাও জিয়ারত করে আসি। সে বারবার চিন্তা করতে থাকে আমার এরকম ফিলিংস কেন আসছে, হুম। বারবার আমি কবরস্থানে কেন যেতে চাচ্ছি, এরকম ফিলিংসটা কেন আসতেছে। প্রতি শুক্রবার জুম্মার নামাজের পরে তার ফ্রেন্ডের সাথে সে কবরস্থানে যাইতই প্রায় সময়। ফ্রেন্ডরা যেত কখনো, সে নিজে একা যেত কখনো। এবার আসল ঘটনায় আসে আসা। হুম হুম। এইটা তো আনুষঙ্গিক ঘটনাগুলো বললাম। এবার যখন সে ফিল করলো যে না, সে আসলেই অনেক কিছু দেখতে পান না, দেখতে পারেন, তখন ছিল শীতকাল। আচ্ছা। তো শীতকাল শুরু হচ্ছে অক্টোবরের সময়, শীতকাল শুরু হচ্ছে 1981 সালের ঘটনা। উনি আমাকে বললেন যে অক্টোবরের দিকে 1981 সালের ঘটনা। সেদিন শুক্রবার ছিল, কিন্তু সামহাও তার জিয়ারত করাটা মিস হয়ে যায়। আচ্ছা। শুক্রবার দিন ছিল, জিয়ারত করা মিস হয়ে যায়, এবং জিয়ারত করা মিসের কারণটা হচ্ছে তার এক ফ্রেন্ডের ভাইয়ের বিয়ে ছিল। ওইটা পুরান ঢাকাতে আচ্ছা। অনুষ্ঠান। সেখানে অনুষ্ঠানে মজা করতে করতে কখন সন্ধ্যা গড়িয়ে রাত 8টা বেজে যায় সেটা সে খেয়ালই করে। হুম হুম। সে বলে যে এত দূর রাস্তা আবার হেঁটে যেতে হবে আজিমপুরে, আজ তো কবরটা জিয়ারত হলো না। আমি আগেই বলেছি রাসেল ভাই যে কবর জিয়ারত ছাড়া তার শুক্রবার দিনটা কাটতো না কখনো। তো একটা বিশ্বাস ছিল মনে যে আমি বাবা মার কবরের পাশে যে একটু জিয়ারত করে আসবো, এটা তার একটা বিশ্বাস ছিল। হুম হুম। পরবর্তীতে সে তার কয়েকজন ফ্রেন্ডকে জিজ্ঞেস করে যে তোরা কি আমার সাথে যাবে কিনা, কিন্তু কোনো না কোনো কারণে মানে ফ্রেন্ড গুলা ব্যস্ত হয়ে যায়, তার সাথে যেতে রাজি হয় না কেউ। একটা ফ্রেন্ড তার সাথে যেতে রাজি হয়, বলে যে আমি আজিমপুরের দিকেই যাব। আর রাসেল ভাই তখন এত রিক্সা ছিল না ঢাকা শহরে, আর আপনি যে রাস্তাগুলো এখন এত প্রশস্ত রাস্তা দেখছেন, তখন এত প্রশস্ত রাস্তা ছিল না। তো পুরান ঢাকায় মেইন ছিল, ওখানে সবাই ম্যাক্সিমাম টাইম ওই জায়গায় সব বাজার সদাই সবাই পুরান ঢাকা হতেই করতো 1981 সাল। আচ্ছা। তো এক ফ্রেন্ড বললো যে আমি আজিমপুরের দিকে যাব, তুই চাইলে আমার সাথে যাইতে পারো, একসাথে হেঁটে হেঁটে কথা বলতে বলতে চলে যাই। হুম। সে হাঁটতে হাঁটতে, এখন আজিমপুর গোরস্থান যেরকমটা দেখেন সবাই, যে তখন এরকম দোয়াল নিশ্চয়ই, দেয়াল ছিল, এরকম হ্যাঁ। ছিল না। আর এখন কত বড় সাইজ, তখন এত বড় সাইজও ছিল না, আর একটু ছোট ছিল। এখন যেরকম ল্যাম্প পোস্ট দেখতে পাচ্ছেন, কোনায় কোনায় ল্যাম্প পোস্ট, তখন এত ল্যাম্প পোস্টও ছিল না। কিন্তু গভর্নমেন্টের সিটি কর্পোরেশনের আন্ডারে ছিল গোরস্থান, এবং ঢাকা শহরে সবচেয়ে বড় গোরস্থান এই আজিমপুরে। যে সে ফ্রেন্ডের সাথে হেঁটে হেঁটে যাচ্ছে, কথা বলতে বলতে গোরস্থানে পৌঁছে যায় রাত্রে 9:30। 9:30 নাগাদ পৌঁছে যায়, এবং ফ্রেন্ডটা তাকে বলে তুই তলে কবরস্থানে যা, আমি যদি আমার কাজ শেষ করে যাওয়ার পথ খাইতে পারি তাহলে একসাথে চলে যাবো। তাহলে একসাথে যাব। সে ঢুকে যায় কবরস্থানে, ওকে। এবং সে দেখে একটা লোক পাঞ্জাবি পরা, একটা মাটুপি পরা লোক কবরস্থান থেকে বেরোচ্ছে। সে তখন মনে করে না, সমস্যা নাই, রাত 10টায় তো কোনো সমস্যা হবে না, খুব আহামরি রাত হতো না। তো তার বাবার কবরটা ছিল উত্তর দিকে, উত্তর দিকে আপনার আরো একটু সামনে, মাঝখান বরাবর। হুম হুম। এখন তো দক্ষিণ দিকের গেটটা আপনারা সবাই চেনেন, এই পাশে যেমন দক্ষিণ দিকের গেটটা, যে মেইন এন্ট্রান্সটা, হুম হুম। তার বাবার ছিল একদম লাস্টের দিকের কবরটা। তো সে যায় কবরস্থানে, কবর জিয়ারত করতে যায়, এবং কবর জিয়ারত করে। এমন সময় একটা লোক তার পাশে এসে দাঁড়ায়, হুম এসে জিজ্ঞেস করে কি ব্যাপার, বাবা মার কবর তাই না? সে তেমন পাত্তা দেয় না, কারণ পাত্তা দেয় না। কবরস্থানে অনেক মানুষজনই চলাফেরা করে। তো সে বলে যে সে চুপচাপ কবর মুনাজাত করে দোয়া করছে। ওই মুনাজাত করা অবস্থায় মানে আপনি একটা মানুষ মুনাজাত করলে কথা বলবেন না, হুম হুম হুম। তাকে জিজ্ঞেসও করবেন না কোনো হুম। কোয়েশ্চেন, কিন্তু ওই লোকটা জিজ্ঞেস করছে অ্যাক্সিডেন্টে মারা গেছে তাই না? তো তিনি তখন উত্তর দেয় যে, মানে উত্তর না দেওয়ার ভান করে সে মুনাজাতটা খুব দ্রুত কমপ্লিট করে রাস্তার দিকে যাওয়া স্টার্ট করে। সে বলতে থাকে আমি যতই আগে আমি ততই পিছিয়ে, আমি যতই আগে আমি ততই পিছিয়ে। তখন ওই লোকটা তার সামনে আবারও আসে, বলে যে তুমি যে ভাগতে চেষ্টা করছো, আমি তো তোমার কোনো ক্ষতি করবো না, হুম হুম। তুমি ভাগতে চেষ্টা করছো কেন? এটা বলতেই সে দেখলো একটা ছোট বাচ্চা হামাগুড়ি দিয়ে তার সামনে দিয়ে যাচ্ছে। আপনি নিশ্চয়ই কবরস্থানে কখনো বাচ্চা ছেড়ে দিবেন না। রাইট। এটা দেখার পর তার বুক কেঁপে উঠলো যে আমি কি দেখছি। সে দেখলো ওই বাচ্চাটা হামাগুড়ি দিতে দিতে কবরে ঢুকে গেল।
বলে যে এই দৃশ্য আমি আগে কখনো দেখি নাই, এতদিন কবরস্থানে আসছি, হ্যাঁ এটাই আমার প্রথম রাতের সফর, আমি রাতে এই প্রথম কবরস্থানে ঢুকলাম, কিন্তু এরকম দেখবো কিনা দেখবো আমি কখনো কল্পনা করিনি। ওকে। সে তখন বলল যে, ওই লোকটা তখন বলল যে তোমার বাবা মা ওই কর্নারে আছে, তুমি চাইলে দেখা করে আসতে পারো, কিন্তু তাদের কোনো কোশ্চেন জিজ্ঞেস করবো না। ওই কবরস্থানে আছে? কবরস্থানে আছে। ওকে। এবং তখন ওই মুহূর্তে সে বলে যে আমার বাবা মা কবরস্থানে আছে, এটা আমি অন্যজনের কাছ থেকে শুনছি, সে হাঁটা দেয়। হুম হুম হুম। ওই যে বলছিলাম, সে যতই সামনের দিকে এগোচ্ছে ততই সে পিছের দিকে চলে যাচ্ছে, যতই সামনে, যত জোরে দৌড়াচ্ছে ততই সে পিছনে চলে আসছে, সে একটা সময় টায়ার্ড হয়ে যায়। ওই ঘন্টা খানেক হয়ে গেল, আমি চেষ্টা করছি যেতে, কিন্তু ওই লোকটা ওই চারিপাশেই হাঁটছে, আমার চারিপাশে। হুম। সে তখন আমাকে বলল, তুমি তোমার বাবার সাথে চাইলে দেখা করতে পারো, তোমার বাবা মার সাথে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করবে না। জিজ্ঞেস আমি করা আবারও যাবে না। বলছি, হুম। তারা ওই কর্নারেই আছে। হঠাৎ করে একদল লোক লাশ নিয়ে কবরস্থানে ঢুকছে। আচ্ছা। এইটা দেখার পরে রাসেল ভাই ওনার স্পিডটা খুব নর্মাল হয়ে গেল, সে যেভাবে দৌড়াচ্ছিল ঠিক সেভাবেই দৌড়াতে পারছে, এখন আর পেছাচ্ছে না। আচ্ছা। ওই কবরস্থানের মানুষগুলার দলটা এত বেশি ছিল, হয়তো কোনো পরিচিত রিনাউন লোক মারা গেছে সেখানে, প্রচুর মানুষ। তখন ওই মানুষজনের সাথে জানাজা হচ্ছে, তো সে বলল যে জানাজার নামাজটা আমি পড়ে যাই। জানাজার নামাজটা সে শেষ করে ওই মুহূর্তে ওই জায়গা থেকে চলে যাচ্ছে, এমন সময় একজন লোক তার সামনাসামনি বললে যে তুমি এখানে কি করতে এসছো? বলে যে আমি তো আপনাকে চিনি না। বলে যে আমাকে তোমার চিন্তা হবে না, তুমি এখানে কি করতে এসছো? এখানে বহুরূপী মানুষজন থাকে, এই সময় এখানে এসো না, চলে যাও, এই সময় এখানে এসো না, এখান থেকে বাসায় যেয়ে বাসায় চলে যাও। তো সে বাসায় চলে আসে রাসেল ভাই, এবং কিছু জিনিস কানেক্ট করার চেষ্টা করে, যে সে অনেক কিছু আলাদা করে দেখতে পায়, এখনো পর্যন্ত দেখতে পায় রাসেল ভাই। আমি খুব শীঘ্রই তাকে স্টুডিওতে নিয়ে আসবো, ইনশাআল্লাহ। এবং সে আসার কথা নিজের বলে, চোখেই দেখে, নিজের সবকিছু। চোখে দেখেন। বলে যে আমি এমন সব জিনিস, এমন সব লোকজনদের দেখি, তার ফুপাফুপি নাই, ওই বিল্ডিংটা সে এখন পর্যন্ত মেনটেন করে। আমি বলবো না কোথায় বাসাটা, কোথায়, সব বলা হয়ে যায়। না, একদমই দরকার নেই। আমি কিছু কথা গোপন রাখতে চাই, তাকে নিয়ে আসবো, যে আমি বুঝতে ফেলেন সে আসার কথা বলেছেন। এবং সে যে প্রতিদিন দেখতে পান রাসেল ভাই এমনও না, কিন্তু সে দেখতে পান। বলে যে আমাকে সবাই খুঁজে পায় না, হুম। আমি সবার সামনে ধরা দিতেও চাই না, এবং আমি যে দেখি তা আমি কাউকে বলতেও চাই না। ওকে। সো থ্যাংক ইউ সো মাচ আলিফ, এন্ড আপনি কষ্ট করে এসেছেন এবং আজকে আমাদের সাথে ঘটনা শেয়ার করলেন। এখন চলে যাব বাবু ভাইয়ের কাছে, এবং বাবু ভাই আপনি মানে একটা লং টাইম আপনার বেড়ে ওঠা ইউএসএ তে, রাইট? সো আজকে কি আমরা সেখানকার ঘটনা শুনবো না দেশের ঘটনা শুনবো? রাইট। তো আমরা ফ্লোরিডার একটা ঘটনা শুনে ফেলি তাহলে। এটা হচ্ছে মানে কাহিনীটা ফ্লোরিডার একজন বলেছে, বাট কাহিনীটা ফ্লোরিডার না আর কি। আচ্ছা। বা মূলত কাহিনীর মূল অংশটা হচ্ছে বাইরের। এটা আমাকে বলেছিল আনব্রে নামে একজন। তো ও আপনার তার একটা সময় ছিল যে সময় সে ইউরোপে ওর বাবা মা নিয়ে যেত ওকে ট্রাভেল করতে। আচ্ছা। তো আন্দ্রের বাবা মার সাথে সে গিয়েছিল হচ্ছে আপনার জার্মানিতে বেড়াতে। তো সেখানে বিভিন্ন জিনিস দেখতে দেখতে একটা আপনার হিস্ট্রিক প্লেসে যায়, সেখানে একটা ক্যাসেল ছিল। ক্যাসেলটা আপনার সবার জন্য আর কি দেখার মতো আর কি উন্মুক্ত ছিল। তো ছোট বড় অনেক ক্যাসেল আছে, এর মধ্যে ওরা যেটা যায় সেটা একটা ছোট ক্যাসেল। তো সেখানে ঘুরতে ঘুরতে বিভিন্ন জিনিস দেখে। তখন অ্যান্ড্রে তখন হাই স্কুল পাস করছে আর কি, এরকম একটা বয়স। তো ঘুরতে ঘুরতে বিভিন্ন জিনিস দেখে, মানুষের বিলঙ্গিংস এন্ড স্টাফ। তো বলে যে এটা হচ্ছে একজন ওখানকার জমিদার আর কি, তার ক্যাসেল ছিল আর কি। আচ্ছা, জমিদার বলতে ওখানে কাউন্ট, ভাইস রয়, অনেক কিছু ছিল এরকম আর কি। সো এনিওয়েজ আমি জমিদার বলছি, মানুষের বুঝতে সুবিধা হবে। নো প্রবলেম। যাই হোক, তো দেখতে দেখতে বিভিন্ন জিনিস দেখে এবং সবকিছু ওর কাছে মানে বেশ মানে ডিফারেন্ট লাগে। ও একটা জগতেই হারায় যায় ওখানে ঘুরতে ঘুরতে। কাজ লাইক ওর কাছে মনে হয় যে এটা আজ থেকে 200 বছরের পুরানো বা 400 বছরের পুরানো, এরকম মনে হতে থাকে বিভিন্ন জিনিস নিয়ে। সো এগুলো করতে করতে ও ওখানে যায়, একটা নোটবুক দেখে, এগুলো টাচ করা নিষেধ সব। সো যেটা হয়, ও করে কি নোটবুকটা টাচ করে এবং ও ফ্লিপ করে পেজ উল্টায়। এর মধ্যেই ওকে ওখানকার কিউরেটার যে ছিল চলে আসে, সে বলে ইউ ক্যান নট টাচ দিস থিং, এটা টাচ করা যাবে না, তুমি টাচ করছো কেন, এটা তো প্রিন্ট করছে এবং অনেক কিছু বলে। সো অনেক এক্সট্রিমলি সরি টরি বলে ওদেরকে, এবং মানে লাইক কাইন্ড অফ লাইক হিউমিলিয়েট করে, অপমান করে দেয় ওখানে, এরকম একটা ব্যাপার।
তোর বাবাও বলে যে আসলে আমরা ছেলে বুঝতে পারে নাই, তোমরা তো এটাকে কাচের মধ্যে ঢেকে রাখা দরকার ছিল যদি তোমাদের এরকম থাকতো। তো বলছে তোমরা সাইন পড়ো নাই, টাচ করার কিছু নাই, তোমরা এত কেন, অসভ্য কেন, এই ধরনের অনেক কিছু বলে আর কি। যাই হোক, রাগ করে ওরা চলে আসে ওখান থেকে। তো চলে আসার পর যেটা হয়, আন্ড্রে দ্যাট ভেরি ডে ওরা যখন শহরে চলে আসে জার্মানি, এসে রাতে ঘুমাচ্ছে, সো ও একটা স্বপ্ন দেখে। স্বপ্নটা বেশ উইয়ার্ড ছিল। স্বপ্নের মধ্যে ও দেখতে থাকে যে ও যে গেছিল ক্যাসেলে, ওখানে একটা রুমে ও শুয়ে আছে, ঘুমে আছে, বিশাল একটা বিছনা আর কি, বিশাল একটা খাট পাতা, বড় পালঙ্ক পাতা, আচ্ছা সেখানে শুয়ে আছে এবং জানালাগুলো দিয়ে বাতাস আসছে, আচ্ছা বাতাস আসছে, জানালা খোলা। এবং ও যে শুয়ে আছে এটা দিনের বেলা, ও স্বপ্নে দেখতেছে দিনের বেলা, যে আলো চারিপাশে এবং বাতাস আসছে, প্রচুর বাতাসে পর্দা উঠতেছে। এই সময় ও দেখে যে স্বপ্নের মধ্যে একটা মহিলা ঢুকছে, লম্বা মতো একটা মহিলা, এবং তার মাথার মধ্যে লাইক গাউন টাইপের পরা, মাথার থেকে জিনিসটা আচ্ছা। আসছে আর কি এরকম। এসে ওর ঠিক মুখের কাছে ঝুঁকে আসে ফিস ফিস করে কিছু একটা বলে ডিফারেন্ট ভাষায়, এবং ওইটা ও এত ফিল করে যে মনে হচ্ছে যে একদম মানে ওর রিয়েল লাইফে জিনিসটা করছে। সো ওর কাছে জিনিসটা আসলে মানুষের কেমন যেন একটু ভীতিকর মনে হয় জিনিসটা, ঠিক আছে। ও ঘুম থেকে লাফ দিয়ে উঠে যায়, ঘুম থেকে লাফ দিয়ে উঠে যায় দেখে তখন রাত এবং আশেপাশে কেউ নাই রুমের ভিতরে, এবং ওর মানে খুব ভয় লাগতে থাকে। সো হোয়াট হ্যাপেন যে ও ওই দিন রাত ওরা চলে আসে, ওরা এখান থেকে এসে পরে আবার আমেরিকায় ব্যাক করে, এবং প্লেনের মধ্যে যখন ও শুয়ে থাকে এই সময় যখন নাকি ওর একটু মানে কি আপনার ডোজড অফ হয়, একটু মানে নিদ্রা মানে ঘুম চলে আসে, যখন ঘুমের মধ্যে ও বিভিন্ন রকম ডেজাভু দেখতে থাকে, আচ্ছা যে লাইক ফ্ল্যাশ টাইপের এরকম, যে ওই ক্যাসেল, ওই সংক্রান্ত জিনিস, মানে ইট ইজ সামথিং। রাসেল ভাই অনেক সময় এটা বলে নেই আমি জিনিসটা, মানুষেরকে যখন না কোনো কিছু পজেস করে, অথবা মানুষ যখন কোনো কিছু দ্বারা মানে টাচড হয়, মানে কেউ তার উপর নজর রাখা শুরু করে, এই ধরনের জিনিস, অতি প্রাকৃত কোনো জিনিস, সে কিন্তু এই ধরনের জিনিসের সম্মুখীন হওয়া শুরু করে ফার্স্ট প্লেস। আসলে ওর এইটাই হচ্ছিল জিনিসটা। সো এরকম করতে করতে সে আপনার চলে আসি, সে মানে ওরা আমেরিকায় চলে আসে এবং ওদের দিন চলতে থাকে, এবং ও যে বাসায় থাকে ওই বাসাতে তখন ও প্রথম এই স্বপ্নগুলা মানে খুব ব্যাপকভাবে দেখা শুরু করে। আচ্ছা যে স্বপ্নের মধ্যে দেখে যে এরকম একটা মহিলা, কিন্তু চেহারাটাও মনে রাখতে পারে না। হুম। যখন ঘুম ভেঙে যায় চেহারাটার মনে থাকে না, কিন্তু ওর মনের মধ্যে ভয়টা কাজ করে। তো ফার্স্ট টাইম ও যেটা এনকাউন্টার করে একদিন, সেটা হচ্ছে যে ওদের বাসায় কেউ ছিল না দুপুরবেলা, ও শুয়েছিল। তো হঠাৎ করে ও ফিল করে যে ওর যে ক্লোজেট, ওই ক্লোজেটের ওখান থেকে মানে এই কাপড় যেগুলো আছে ওগুলো মনে হচ্ছে কেউ সরাচ্ছে, আচ্ছা সাইড করতেছে। সো ও ওখানে ওই ক্লোজেটের কাপড়কে সরায়, ওর তো কেউ নাই, ওর মাও নাই বাসায়। ওর সামনে যায়, সামনে যায় দেখে যে ক্লোজেট খুলে দেখে কেউ নাই, আচ্ছা এবং পরবর্তী লাইক ভেরি শর্ট টাইমের মধ্যেই বাথরুমের ভেতর থেকে শব্দ আসতে থাকে, লাইক কেউ কল ছাড়তেছে, কিছু করতেছে, এরকম কিছু একটা জিনিস। সো ও এগুলা নিয়ে ডিসকাস করে ওর ফ্রেন্ডের সাথে, যে আমি আমার বাসায় এই ধরনের জিনিসপত্র দেখতেছি, আমার এরকম ডেজাভু হয়, এরকম হয়, এবং আমি মানে জিনিসটা আমার মধ্যে খুব বেশি চলে আসতেছে। সো দিস হোয়াট হ্যাপেনিং। তোর ফ্রেন্ড বলে তোমাকে আমি একটা ইসের কাছে নিয়ে যাব, আমাদের এখানে যারা আছে একজন, ওরা বলে সাইকিক পাওয়ার একজন মানুষ যেগুলো রিড করে, ক্রিস্টাল বলে, তার কাছে নিয়ে যাবো, তার সাথে তুমি কথা বলতে পারো, এন্ড সি হোয়াট হ্যাপেন্স। সে তোমার কি বলে, সামথিং হ্যাপেন অ্যাকচুয়ালি, তোমার কিছু একটা হয়েছিল ওখানে, সেখান থেকে এরকম আসছে। তো ফার্স্টে এটা খুব একটা গুরুত্ব দেয় না, বাট এই যে ঝামেলাগুলো এত বেশি হতে থাকে ওর সাথে। যেমন একদিন রাতের বেলা ও আসতেছে, রাস্তাটা খুব মানে নির্জন একটা রাস্তা, ইউএস1 নামে। তো হঠাৎ করে ওর গাড়ির যে হেডলাইট ব্লিঙ্ক করে, এবং যখন হেডলাইটটা জ্বলে ফুট করে দেখে সামনে মানুষ দাঁড়ানো। আচ্ছা ও হার্ট ব্রেক করেও দেখে যে মানে করতে পারে না, কন্ট্রোল করতে পারে না। ও ফিল করে যে ও হিট করে ফেলছে। আচ্ছা এবং যখন নাকি আবার গাড়িটাকে ব্রেক করে সে দাঁড়ায় দেখে কেউ নাই চারিপাশে, ওখানে কেউ ছিল না। কেউ ছিল না। আচ্ছা সো ও তখন মানে ওর জিনিসটা মনে হয় যে জিনিসটা খুব বেশি হয়ে যাচ্ছে ওর সাথে। সো হোয়াট হ্যাপেন, সে ওর সাথে সাইকিক রিডারের কাছে যায় এবং যে কথা বলে মহিলার সাথে, একটা কালো মহিলা, সে এই মানে কৃষ্ণবর্ণ মহিলা আর কি যারা ওখানে থাকে, ওর সাথে কথা বলে। তো সে তখন ওকে বলে যে তোমার আমি রিচ করবো, তোমার এরকম এরকম টাকা লাগবে। ও বলে যে আই উইল গিভ ইউ দ্য মানি। ওকে বলো কি কাহিনী কি। তো সে রিডিং করে। আসলে বেসিক্যালি রাসেল ভাই এটা বলা ঠিক কিনা আমি জানি না, ক্রিস্টাল রিডিং যারা করে তারা সবাই আপনার ব্ল্যাক ম্যাজিক,
আচ্ছা ক্রিস্টাল ব্ল্যাক নিয়ে যারা বল নিয়ে যারা কাজ করে। সো এটার মধ্যে জেনুইন আছে, ফেক আছে, ধাপ্পাবাজ আছে। সো বিদেশে আমরা অনেক ধাপ্পাবাজ দেখতাম, যেখানে সেখানে লেখা থাকতো সাইকি রিডিং। তো বাট যে মহিলা করছে সে জেনুইন ছিল, কাজ শি ওয়াজ ফ্রম হেইটি। আচ্ছা হেইটি, তারপর ট্রিনিডাড, এইসব জায়গা থেকে কিছু মানুষ ওরা এই কাজগুলো করে এখানে। ওরা অবশ্য জেনুইন কাজগুলাই করে। জেনুইন কাজ বলতে আসলে ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে কাজগুলো ব্ল্যাক করে। ম্যাজিক এন্ড ভুডু করে। ওকে তো ওই মহিলার সাথে সে যায় কথা বলতে, হেইশিয়ান মহিলা, সে ওইটা রিড করে। রিড করে তাকে বলে যে তোমার সাথে তো একটা স্পিরিট চলে আসছে। স্পিরিট চলে আসছে কোত্থেকে? তুমি কোথাও গেছিলা রিসেন্ট টাইমে, এবং স্পিরিটের সাথে কমিউনিকেট করতে হলে তোমাকে টাইম দিতে হবে। তোমাকে আমি এরকম সময় বলবো, ওই সময় আসবা, আমি ওই সময় রিড করবো তোমার পুরাইটা এবং তোমাকে জানাবো। হ্যাঁ, সো এন্ড ইউ হ্যাভ টু কাম অ্যালং, ইউ ক্যান নট কাম অ্যালং উইথ ইউর ফ্রেন্ড। তোমার বন্ধু নিয়ে আসতে পারবে না, ও মাই গড। একা আসতে হবে এবং তোমাকে আমি রিড করে তোমাকে বলবো এরকম এরকম কাহিনী, এরকম এরকম টাইমে। আর তোমার যেসব ইকুইপমেন্ট লাগবে সেগুলো আমি ম্যানেজ করবো, কিছু জিনিস লাগবে টাকা দিবা। So, ও আসলে কনভিন্স হয়, হি ওয়ান্টেড টু নো। যখন তাকে বলছে তুমি কোথাও গেছিলা, তোমার সাথে স্পিরিট আসছে, ও তখন খুব কিউরিয়াস হয়ে যায়। হাউ ডিড ইউ নো? কিভাবে জানে এবং কি। সো ও করে কি, ঠিকই টাকা ম্যানেজ করে ও মহিলার বলার সময় সে যায়, এবং মহিলা তাকে সময় দিচ্ছে রাতের বেলা। ইট ওয়াজ আফটার 9, রাত 9টার পরে Okay. কোন একটা সময়। ওকে এবং ও জায়গাটার নাম বলছিল যেখানে মহিলাটা বসতো, দ্যাট ওয়াজ, যারা ফ্লোরিডাতে থেকে যারা শুনেন হয়তো খোঁজ নিয়ে দেখতে পারেন, জায়গাটা ল্যান্টান আছে। আচ্ছা ল্যান্টানা। ল্যান্টান ওকে এনিওয়েজ, তো ওই মহিলার ওখানে সে যায়। যাওয়ার পরে রাতের বেলা ওকে নিয়ে বসে মহিলা reading। তো ও যেটা বলছিল যে পরিবেশটা এত মানে ভয়ের ছিল ওর কাছে, যে পুরা ধরেন ঘরটার ভেতরে অন্ধকার করা, অ্যান্ড ডিফারেন্ট কালারের একটা কার্টেন লাগানো, উইচ ইজ প্রিটি সিমিলার টু রেড। রেডের সাথে সিমিলার, বাট ইটস নট রেড কালার অ্যাকচুয়ালি, মানে ব্লাড কালার যেটা সাথে খুব সিমিলার করে এরকম একটা ই। তো ও বলছে যে আমরা সারা জীবন শুনছি যে ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক এগুলা ব্ল্যাক কালার দিয়ে করে, বাট ও দেখছে রেড টাইপের কালার একটা ওকে সামথিং। এবং ওই মহিলা পুরো ওই কালারের ড্রেস পরে বসেছিল, অ্যান্ড ওদের কিছু ক্যান্ডেল ট্যান্ডেল নিয়ে ওকে নিয়ে বসে। ভীতিকর একটা এনভায়রনমেন্ট। ও বলছে যে বেশ নীরব, এরকম রিপ্রেজেন্ট সামথিং এলস, মানে এরকম করে যে সে মহিলার যে বলটা ছিল, বলটা ঢাকা ছিল। ওকে বলে যে তোমাকে আমি, তুমি চুপচাপ বসে থাকবা, তুমি এটা ওইটা করবা, মানে ওরা কিছু রিচুয়াল বলে, এগুলা করবা, করার পর তুমি চুপচাপ বসে থাকবা, এন্ড তুমি চোখ বন্ধ করে থাকবা, আমি যতক্ষণ পর্যন্ত চোখ খুলতে না বলবো। চোখ খুললে তুমি তাকাবা, সামনে দেখে অনেক কিছু দেখতে পারবা। তো এরকম একটা সিচুয়েশনে ও বসে থাকে, এরকম হয়, মহিলা ওকে বসতে বলে, এবং ও অনেক রকম হুইসপারিং শুনতে থাকে চোখ বন্ধ করা অবস্থায়। মনে হচ্ছে যে কেউ একজন আছে রুমের মধ্যে, এবং হুইসপারটা নট লাউড, হালকা শব্দ হুইসপার টাইপের। এবং এক সময় দেখে যে ওই মহিলা বিড়বিড় করে কি কি পড়তে পড়তে এক সময় ওরে বলে যে ওপেন ইউর আইস। ও চোখ খুলে দেখে যে ওই বলের উপর যে কাপড়টা ছিল সরা ফেলছে, এবং ও অ্যাকচুয়ালি বলে যে ও দেখতে পারছে বলের ভিতরে সামথিং লাইক, ও নিজেকে দেখতে পারছে যে ও যখন ওই পাতা উল্টাইছে তখন ওর কাছে এসে কেউ ওর মানে মাঝে মিশে যাওয়ার মতো ওর পাশ থেকে গেছে, এটাও জানতে পারে। তারপরে ও দেখে বেশ ভয় পায়, এবং ওকে কেউ একজন ফিস করে বলতে থাকে যে তুমি আমার বিলঙ্গিংস ধরছো, তো আমি তোমাকে পছন্দ করছি, এন্ড ইউ হ্যাভ টু কাম উইথ মি। ও মাই গড, এরকম করে ওকে বলে যে আমার সাথে আসতে হবে। অলরেডি সে তখন পজেসড। হ্যাঁ, পজেসড, তোমাকে আমার সাথে আসতে হবে। এবং ও এটা শোনার পর খুব ভয় পায়, এবং ও পরে কেউ রিচুয়ালের মাঝখান থেকে উঠে যায় লাফ দিয়ে ভয়, মানে সে ওটা নিতে পারে না। ওই মহিলা বলে তুমি এটা খারাপ করছো, আমি একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসতাম তোমার এখানে, কিন্তু বাট তুমি তো মাঝখান থেকে উঠে গেছো, এটা একটা খারাপ জিনিস হয়েছে। মহিলা বলে তুমি আবার সিটিং দিতে হবে, সে তো আর রাজি হয় না, ওই সিটিং এর মধ্যে সে আর যাবে না, খুবই ভয় পায়। তো ও যে ওর বাবার সাথে এগুলো আলাপ করে, তো ওর বাপ একটা ফুল দিয়ে উড়ে দেয় যে এইসব ফাইজলামি তুমি ওখানে যে উল্টা পাল্টা ইস করছো। ওদের অরিজিন ছিল হচ্ছে পোর্টোরিকো, এইসব জায়গা, অরিজিনটা পোর্টোরিকো। দে ডোন্ট গিভ ননসেন্স টু দিস থিংস, বলে যে এইসব ফালতু, তোমার এগুলোর মাথার মধ্যে কিছু, আর টাকা পয়সা কারে দিছস ওই মহিলাকে আমি ধরবো। তো মানে আর বলে যে মুভি টুবি দেখে মাথা খারাপ হচ্ছে, এইসব অনেক কিছু বলে। সো হোয়াট হ্যাপেন, যে ওকে নাকি এরকম প্রায় মানে আপনার এমন কিছু করতো যেটা হচ্ছে আপনার এই আত্মহত্যাতে প্রণোদিত করার মতো, এবং সে এটা বুঝতে পারছে পরে। যেমন দেখা যাচ্ছে যে ওর বিচে নিয়ে সমুদ্রে গেছে, হাঁটতেছে হাঁটতে পানির অনেক দূরে চলে গেছে, ওর গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছিল। হ্যাঁ, সো মেনি থিংস হ্যাজ হ্যাপেন্ড, মানে পার্সোনাল লাইফেও একটা ইমপ্যাক্ট পড়েছে। এবং সবকিছু এরকম খারাপ হওয়ার পরে ওর একটা পাকিস্তানি ফ্রেন্ডের সাথে পরিচয় হয়, পাকিস্তান।
সে তাকে শুনে, এগুলা শুনে গুরুত্ব দেয় এবং তাকে নিয়ে যায় ওখানকার একজন হুজুরের কাছে, এবং সে তাকে নিয়ে বলে যে মাই গড, তুমি তো খুব ওকে দেখে, ওর হাত দেখে বলে যে বাবা তুমি তো অনেক মানে এমন কিছুর সাথে তোমার হয়েছে যে এনকাউন্টার, দ্যাট ইজ এ ভেরি সিনিয়র জিন্নাত, ভেরি ওল্ড জিন্নাত, অনেক পুরানো একজন জিন্নাত, এবং যে তোমাকে মানে শেষ করে দিবে। সে চায় মানে মেন পার্সিভিস তোমাকে যা বলছে যে তোমাকে আত্মহত্যা করবে, তোমাকে নিয়ে যাবে, দিস ইজ নট রাইট, তারা তোমাকে ভুল কাজটা কমিট করাইতে চাইতেছে, সিন, যেটাতে তুমি কখনোই আর হেভেনে ঢুকতে পারবে না। সো উনি তাকে অনেক রকম চিকিৎসা দেয় এবং পরবর্তীতে অনেকটা ভালো হয়ে যায়, অ্যান্ড ও পরবর্তী তারপরে ওকে অনেক সাবধানে থাকতে বলছিল যে তুমি যেই রিলিজনেরই হও তুমি প্রে করো সবসময়, প্রে টু ইউর গড অ্যান্ড স্টাফ লাইক। এবং উনি অনেক রকম ওকে হেল্প করছে, এন্ড ও খুব ছিল। পরে কি ঠিক হয়ে গেল? পরে মোটামুটি ঠিক হয়েছে, বাট ওকে সাবধানে থাকতে বলছে। ওকে, এই এল্ডার জিন যারা আছে তারা অনেক রকম কিছু করতে পারে। ওকে, আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। হ্যালো লিসনার্স, আমি হাসিব মিরপুর থেকে। ধন্যবাদ রাসেল ভাই, যদিও আজকে পেজে ছিলাম না, তারপর সুযোগ দেওয়ার জন্য। আমি যে ঘটনাটা শেয়ার করবো রাসেল ভাই, সেই ঘটনাটা হচ্ছে আমাদের কলকাতার বনগাঁ যেই জেলাটা, সেই জায়গার একটা স্টোরি। তো রাসেল ভাই যাকে নিয়ে স্টোরিটা, সে নর্মালি ইন্টার যেটাকে বলে, তো ইন্টার পরীক্ষার্থী ছিল আর কি। মানে ঘটনাটা রাসেল ভাই 1990-তে, 1990-এর দিকে। তো 1990-এর দিকে ঘটনাটা। তো তখন মানে ইন্টার পরীক্ষা দিবে সেই স্টুডেন্টটা। তো ওর যে মানে ওর বাবা ছিল এক জমিদার বাড়িতে কাজ করত। তো একটা পর্যায়ে যখন তার বাবা জমিদার বাড়িতে কাজ করত, তো তার পরীক্ষার জন্য সে তার ওই জমিদার বাড়িতে তার বাবাকে বলে যে যেহেতু আমার মানে ছেলেটা পরীক্ষা দিবে, তো তখন জমিদার কাছে রিকোয়েস্ট করে যে পরীক্ষার জন্য মানে ওই যে পরীক্ষা হল পড়ছে সেটা আবার কাছাকাছি, মানে সেই জমিদার বাড়ি থেকে একটু কাছাকাছি। তো সেই জন্য তিনি আর কি বলে যে তাহলে এই 2টা মাস আপনার এখানে যদি থেকে পরীক্ষাটা দিতে দেওয়া যায় তাহলে খুব ভালো হয়। তো বলার পরে সেই ছাত্ররা তার সেই জমিদার বাড়িতে গেল, তার বাবা যেখানে কাজ করতো। তো সেখানেও যখন পৌঁছালো, তো তাকে একটা জমিদার বাড়ির মানে সম্পূর্ণ বাড়ির পেছন দিকে একটা ঘর, তো নর্মালি ওই ঘরের পাশে উঠোনটা জমিদার বাড়ি যেরকম থাকে, তো সেখানে ওকে থাকতে দেওয়া হলো। তো আবার জমিদার সাহেব ওই ছেলেকে খুব আদর করতো, কারণ ওর বাবা ওনার খুব কাছের লোক ছিলেন যেহেতু। তো তখন বললো যে তোমার ছেলে আমার ছেলের মতোই, সমস্যা নেই, কোনো প্রবলেম হবে না। তো ওই ছেলেটা প্রথম দিন রাতে যখন ওই বাড়িটাতে ঘুমায়, তো ঘুমানোর সময় রাসেল ভাই ঠিক 12টার সময় তোর দরজাটা তো খোলা, মানে বাইরের দিকে খুললেই উঠান। তো দেখে যে মানে একটা সুন্দর খুব মেয়ে হাঁটাচলা করতেছে। তো সে প্রথম যেহেতু আসছে নতুন, তো সে স্বাভাবিক সবাইকে চিনে না, তো ভাবছে হয়তো বা এখানকার কেউ হবে। তো তারপর সে একটু উকি দিয়ে দেখলো। তো দেখার পরে দেখে মেয়েটা অদ্ভুত খুব সুন্দর। তো দেখার পরে সে মেয়েটা তার দিকে একবার তাকায়। তো তাকানোর পর সে আবার দরজাটা বন্ধ করে চলে যায়, কারণ সে প্রথম দিন এখানে আসছে, আননোন, কাউকে চিনতে পারে না। তো এরকম ঠিক সেকেন্ডে রাসেল ভাই সেম ঘটনা ঘটে। ঠিক 12টার সময় সেম ভাবে ওই মেয়েটাকে আবারও দেখতে পায়। তো এবারও সে একইবারের মতো সে ওইভাবে চলে যায়। কিন্তু তৃতীয় দিন রাসেল ভাই যেটা হয়, সে চিন্তা করে যে মেয়েটা যখন আবার যখন দরজার দিকে তাকায় যায়, তখন মেয়েটা তার দিকে একটু তাকায় বলে তুমি কি এখানে নতুন আসছো? তখন বলে হ্যাঁ, আপনি কে? আমি তো চিনতে পারিনি। বলে আস্তে আস্তে সব চিনতে পারবা, সমস্যা নেই। তোমাকে খুব ভালো লাগছে, তোমার সাথে কথা বলা যাবে? তো ছেলেটা একটা অদ্ভুত মেয়েটার মোহতে পড়ে যায় রাসেল ভাই। তো ও ঠিক ওই 12টার দিকে ওকে নিয়ে ওই রুমটাতে ঢুকে ঠিক 12টা থেকে রাত 2টা পর্যন্ত তার সাথে গল্প গুজবে মুহূর্তে একদম হারিয়ে যায় রাসেল ভাই। ঠিক 2টার দিকে মেয়েটা বলে যে আমার যাওয়ার সময় হয়েছে, আমার চলে যেতে হবে। তো ঠিক ওই মুহূর্তে মেয়েটা গেটটা খুলে তখন চলে যায়, বলে আমি কালকে আবার আসবো ঠিক 12টার সময়। তো এটা বলে যখন মেয়েটা বের হয়ে যায়, যাওয়ার পর ছেলেটা একটু কেমন যেন অদ্ভুত চিন্তা করে মেয়েটার পিছনে গেটটা খুলে দেখা রাসেল ভাই মেয়েটা নিউজই নাই, একদম উধাও হয়ে গেছে। উঠোন পুরোটা খালি, যেহেতু সে হেঁটে যেতে হবে। তো ছেলেটা কিছু মনে করলো না। তো পরের দিন ঠিক 12টার দিকে ওই মেয়েটা আবার আসলো। তো আসার পর এবার বলে যে তোমাকে তো আমি চিনি না,
কে, কোথায় থাকো, কার এই কিছুই কয় সবকিছু জানতে হবে কেন? তো এইভাবে তো বলে যে আমাকে তোমার ভালো লাগে না? বলে যে হ্যাঁ লাগবে না কেন, না লাগলে তো কথা বলতাম না। তো একটা পর্যায়ে সে মেয়েটাকে তখন সে বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি যেখানে আসো থাকো কোথায়? তো সে এগুলা কিছুই বলতে পারছে না। তো তখন বলে যে আচ্ছা তুমি প্রতিদিন 2টার সময় চলে যাও কেন? আমার আসার সময় আমি 12টার 1 মিনিট আগেও আসতে পারবো না, পরেও আসতে পারবো না। তো এই জিনিসটা শোনার পর ওই কিছুটা হতভম্বিত হয়ে যায়। তো যার ফলে আর কি ও বুঝতে পারতেছে না যে কারণ কি 12টার 1 মিনিট আগেও আসতে পারবে না, 12টার 1 মিনিট পরেও আসতে পারবে না, আবার ঠিক 2টো বাজে চলে যায়। তো এরকম ভাবে রাসেল ভাই প্রায় 14-15 দিন ঘুরতে থাকে। এখানে বলে রাখা ভালো ভাই, রাসেল ভাই ছেলেটা বুঝতেছিল যে এটা স্বাভাবিক না, কিন্তু যখন মেয়েটা আসে রাসেল ভাই, ও মেয়েটার কোনো একটা মুহূর্তে ও আটকা পড়ে যায়, কোনো কিছু বলতে পারে না, মানাও করতে পারে না, এক প্রকার পজেসড হয়ে যায় ওই টাইমটাতে। তো তারপর একদিন সে তার এই 14-15 দিন রাসেল ভাই তার শারীরিক অবস্থা হঠাৎ করে খুব খারাপ অবনতির দিকে ঘুরতে থাকে। তো এটা দেখে আবার জমিদার সাহেব তাকে আবার ডেকে পাঠায়। তো ডেকে পাঠানোর পর বলে যে কি ব্যাপার, কি হয়েছে যে এরকম ভাবে? তখন তিনি বলে যে তখন ঘটনা বলতে বলতে সেটা ওই মেয়েটার কথাটা বলে ফেলে। তো উনি কথা শুনে জমিদার সাহেব একটু রেগে যায় যে তুমি রাতে মেয়েটাকে এমনি আমি জানি না, চিনি না, কিন্তু ও ঠিক 12টার সময় আসে আবার 2টোর দিকে চলে যায়। তখন বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মেয়েটাকে দেখবো, মেয়েটা কে আমারও চিনতে হবে। তো বলে যে আচ্ছা ঠিক আছে। তো উনি একদিন ওই ওর যে রুমের ওখানে পিছনে জানালাটা ছিল, তো ওই জানালার দিকে জমিদার সাহেব একটু লুকাই দেখার জন্য চিন্তা করে যে দেখবে আজকে মেয়েটা কে। তো আসলে ঠিক 12টা যখন বাজে, তো মেয়েটা ঠিক আসে। আসার পরে ও দরজা খুলে দেয় বরাবরের মতো, প্রতিদিনের মতো খুলে যখন ঢুকে রাসেল ভাই, তখন কোনো এক কারণে জমিদার সাহেব যে কোনো কারণে হয়তো অজ্ঞান হয়ে যায় রাসেল ভাই, ও উনি মেয়েটাকে দেখতে পায় না ঠিক ওই ঢোকার আগ মুহূর্তটাতে। কিন্তু যে ছেলেটা ছিল সে আর ওই জিনিসটা খেয়াল করে না, কারণ যেহেতু জমিদার সাহেব দরজার আড়ালে লুকায় ছিল, জিনিসটা খেয়াল করতে পারে না। তো ঠিক আবার বরাবরের মতো রাত 2টা বাজে চলে যায়। তো যাওয়ার এক পর্যায়ে তখন জমিদার সাহেবকে যখন যে বলে যে আপনি দেখছেন, আমি তো দেখতে পাইনি, আমি অজ্ঞান হয়ে গেছি, ইয়া করতে পারি। তখন বলে যে আচ্ছা তুমি এক কাজ করবা, যেহেতু মেয়েটা এইভাবে আসে, তুমি কালকে দরজা খুলবা না, ঠিক বন্ধ রাখবা, 12টা বাজলেই তো আসে, ওই টাইমে দরজাটা বন্ধ রাখবা। তো তখন বলার পরে সে ওই দিন ঠিক 11টার দিকে খাওয়া দাওয়া করে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে না, জেগে থাকে আসলে, ঘুম আসতেছিল না ওর। তো ঠিক যখন 12টার মতো বাজে, ও চিন্তা করতেছে দরজা বন্ধ আসবে কিভাবে। তোর কাঁথামুড়িতে যেহেতু শোয়া ছিল রাসেল ভাই, তো হঠাৎ করে ঠিক যখন 12টা বাজে ঘড়ি কাটায় জমিদার বাড়ির জিতে আলগড়িতে, তো তখন সে দেখে যে দরজা বন্ধ রাসেল ভাই, কিন্তু মেয়েটা ঘরের ভিতরে। তো বলে যে তুমি কিভাবে আসলা, এই দরজা তো বন্ধ ছিল। তুমি আমাকে আসতে দিতে চাচ্ছিলাম? বলে কি না না না, এরকম না, আমার আজকে শরীরটা দুর্বল ছিল, এই জন্য আমি আগে শুয়ে পড়ছি। তখন এই কথা বলার পরে বলে যে আচ্ছা ঠিক আছে, প্রবলেম নাই, তুমি আসছো কোন দিক দিয়ে? বলে যে সব কথা কেন জানতে হবে, ঠিক আছে। তো এই বলা রাসেল ভাই ওরা ঠিক আগের মতো 3টা পর্যন্ত গল্প করে। তো এরপরে যেটা হয় রাসেল ভাই, তখন একদিন ছেলেটা জিজ্ঞেস করে যে তোমার পরিচয় কি, তুমি থাকো কোথায়, এটা আমাকে আজকে খুব বলতেই হবে। তখন বলে যে আমি তো যেখানে থাকি সেখানে তুমি থাকতে পারবে না, তবে আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে নিয়ে যাব। তখন এই কথা বলার পর রাসেল ভাই ওই টাইমটাতে যখন রাসেল ভাই মেয়েটার সাথে স্টে করে, তখন ওই ছেলেটা মানে ওই প্রবলেমটা বুঝতে পারে না যে আসলে স্বাভাবিক না অস্বাভাবিক। কিন্তু যখন মানে চলে যাওয়ার পর তার মনে আসে যে আসলে মেয়েটা কোথা থেকে আসে এবং যাওয়ার পর কোথায় চলে যায়, এবং ঠিক 12টার দিকে আসে এবং 2টার দিকে চলে যায়। তো এই ঘটনাটা যখন এইভাবে ঘটতে থাকে, তো জমিদার সাহেবকে যখন জিনিসটা জানানো হয়, জমিদার সাহেব তার বাবার বাড়ির দিকে তলব করে বলে যে এই হচ্ছে, আপনি কি করা যায়। তখন জমিদার সাহেব তাদের এলাকার যে একজন ওঝা ছিল, তো তাকে তখন ডেকে নিয়ে আসে। তখন বলে যে এই ছেলের অবস্থা তো খুব খারাপ, ওকে যে জিনিসটা ধরছে এটা ওকে ছাড়বে না, আর ও বড় জোর হলে 1 মাসের মতো বাঁচবে। তো এই কথা শোনার পরে রাসেল ভাই ওর বাবা মা সে প্রায় ভেঙে পড়ে, বিশেষ করে মা। তখন বলে যে তাহলে এটা থেকে কোনো উপায় কি আছে? তখন বলে যে উপায় যেটা আছে এটা রিস্কি, যদি করতে যায়, ও যদি একটা ভুল করে তাহলে হয়তো বা মারা যেতে পারে, আর এমনিতে না হলে যদি মেয়েটা এইভাবে কন্টিনিউ আসতে থাকে তাহলে ঠিক 1 মাসের মাথায় হলেও সেটা মারা যাবে। তো এই কথা শোনার পর রাসেল ভাই মানে তার বাবা মা এটা নিয়ে আর অ্যাটেম্পটা নিতে চায় না। তো রাসেল ভাই ঘটনাটা এখনো এখানে এই অবস্থা মানে তখন হ্যাঙ্গিং ছিল। তারপর ঘটনা রাসেল ভাই মানে ফিনিশিংটা আসলে জানা হয়নি।
কেন মারা যাননি তার মানে? তার মানে হচ্ছে যে ওনার যে ইয়াটা সেটা যখন শেষ হয় না, তখন মেয়েটা বলে যে মানে ওর যেই সাথে যে স্টে করতো সেটা বলে যে আমি তোমার কোনো ক্ষতি করব না, অনিষ্ট করব না, ঠিক আছে, কিন্তু তুমি যদি কোনো প্রকার চেষ্টা করো তাহলে আমি তোমাকে করতে দিব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আরো একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি হচ্ছে নয়ন হোসেন হাবিব, বলছি সৌদি আরবিয়া থেকে। রাসেল ভাই, আজকে যে ঘটনাটা আপনার সাথে শেয়ার করবো সেটা আমার সাথে ঘটানো। ঘটনাটা ঘটেছে হচ্ছে আমার একজন কলিগের পরিচিত একজন ব্যক্তির সাথে। তো আমার কলিগ যিনি, ওর ভাষা আসলে বাংলাদেশ না, ও ভিন্ন দেশের একজন মানুষ, বাট ওর নিষেধাজ্ঞা থাকার কারণে আমি দেশটার নাম উল্লেখ করছি না। তার আগে বলে রাখি যে আমি কিছু মাস আগে ভূত লাইভ পারফরমেন্স করেছিলাম, এখন আমি সৌদি আরবে অবস্থান করতেছি। তো যাই হোক, আমি ঘটনাটা বলি। তো আমার যিনি কলিগ আমাকে যেভাবে বলছে, একটা ওকেশনে সে তার দেশে যায় আসলে। তো দেশে যাওয়ার পর তিনি যেটা করতেন, প্রায় অতি সকালেই ফজরের নামাজ শেষ করে তিনি তাদের এলাকায় যে গুরুস্থান আছে সেখানে যেতেন। তো তার এটা অভ্যাস ছিল। তো সেদিনকার প্রতিদিনের মতো সেদিনও তিনি তার গুরুস্থানের ওখানে যান। তো তিনি যেটা দেখতে পান যে তাদের ওই গুরুস্থানটা বেশ বড় একটা গুরুস্থান ছিল, এবং তার পাশে জানাজা নামাজ পড়ার জন্য কিছু জায়গা ছিল। হ্যাঁ, তো ওখানে জানাজা নামাজটা যেখানে মানুষ পড়তো ওটা একটা ফ্লোর করা ছিল। তো ওখানে তিনি যেটা দেখতে পান যে একজন মানুষ সেন্সলেস অবস্থায় শুয়ে আছে, এবং তার পাশ ঘিরে প্রায় বেশ কিছু মানুষ তাকে দেখতেছে। এবং ওই মানুষটার চেহারার দিকে তাকালে বোঝা যাচ্ছিল যে সে কিছু একটা দেখে হয়তো বা তীব্র ভয় পাইছে, এরকম কিছু একটা হয়তো বা তার সাথে হয়েছে, সেজন্যই হয়তো বা তিনি এখানে শুয়ে আছেন। তো যাই হোক, তিনি খুব কিউরিসিটি নিয়ে তাকে ডাকতে থাকেন, বাট ভদ্রলোক উঠলেন না, একেবারে সেন্সলেস। তো সবাই ধরাধরি করে তাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পর প্রায় সেখান থেকে তিনি ঠিক হন, এবং ঠিক হওয়ার পর 3-4 দিন পর আমার যিনি কলিগ তার সাথে তার দেখা হয়। তো দেখা হওয়ার পর আমার কলিগ তাকে প্রশ্ন করে যে আপনার সাথে কি ঘটেছিল সেদিন। তার আগে একটু বলে রাখি যে ওই গুরুস্থানটার পাশে একটা পুকুর ছিল, আর ওই পুকুরে একটা লাশ ভেসেছিল। লাশটার অবস্থাটা এরকম ছিল রাসেল ভাই, মানে খুব ভয়ানক ছিল, ভয়ানক অবস্থা হয়ে গেছিল। মানে তার ফেসের, তার জিহ্বাটা বের হয়েছিল, এবং চোখ ছিল না, তার ভিতরে চোখ ছিল না। তো ওটা একটা লাশের অবস্থাটা এরকম ছিল, যেটা পুকুরের মধ্যে পড়া ছিল। তো যাই হোক, 3-4 দিন পর যখন দেখা হয় আমার কলিগের সাথে তার, তখন আমার কলিগ তাকে প্রশ্ন করে যে সেদিন রাত্রে আপনার সাথে কি হয়েছিল, আপনি কেন সেখানে এইভাবে কেন সেন্সিটিভ অবস্থায় শুয়েছিলেন। তো প্রথম ওই লোক আসলে কিছু বলতে চায় না, অনেক জড়াজড়ি করার পর তারপর তিনি সবকিছু অকপটে স্বীকার করেন। তিনি বলতে থাকেন যে আমি এবং আমার আরেকটা ফ্রেন্ড দুজনে মিলে কাফনের কাপড় চুরি করি। তো আমাদের পেশা ছিল এটাই, আমরা কাফনের কাপড়ে বিশেষ করে চুরি করতাম। নতুন কোনো কবর আসলে আমরা সবসময় চেষ্টা করতাম নতুন কবর ঘুরে তার কাফনের কাপড়টা নিয়ে গিয়ে আবার কবরটা লাগিয়ে দেওয়ার জন্য। তো বেশ কিছুদিন ধরেই আসলে এলাকাতে নতুন কোনো কবর আসতেছিল না কবরস্থানে। তো আমরা প্রায় প্রতিদিনই দেখতাম যে আসলে কবর আসতো না। তো একদিন আমার ফ্রেন্ডটা আমাকে বলে যে আজকে নতুন একটা কবর আসছে, তো তুমি এক কাজ করবা, রাত্রে তুমি তৈরি থেকো, আমি তোমাকে মধ্যরাতে ডাক দিব, পরে দুজনে মিলে যে কবর করে কাফনের কাপড়টা নিয়ে আসবো। তো রাসেল ভাই, যেই কথা সেই কাজ। ওই তার ফ্রেন্ড আসলে আসে রাত্রে, মধ্যরাত্রে আসে এবং তাকে ডাক, তখন তিনি তার সাথে বের হয়ে। তো যিনি ঘটনাটা বলতেছিলেন আমার কলিগকে, তিনি প্রায় বলতেছিলেন যে আমি আমার ফ্রেন্ডকে বেশ কয়েকবার বলছি, দেখ আজকে আমার ভালো লাগতেছে না, কেন জানি একটু খারাপ লাগতেছে, সো না গেলে কি হয় না, বলে যে এতদিন পর এটা খবর আসছে, না গেলে কিভাবে হয়। তো সেদিন তারা বের হয়ে দেখলো যে আকাশের অবস্থা ছিল পূর্ণিমা ছিল, এই জন্য তাদের কোনো লাইট কিংবা কোনো আগুনের কোনো প্রয়োজন পড়েনি তাদের সাথে। তো তারা বললো হয়তো পূর্ণিমা রয়েছে, তো কোনো লাইট নেওয়ার দরকার নাই, আমরা চুপি চুপি গিয়ে কাজটা শেষ করে চলে আসবো। আচ্ছা ঠিক আছে। তো সেই জন্য তারা মাটি খনন করার জন্য তাদের সাথে একটা কোদাল রাখে, এটা নিয়ে তারা যায়, দুজন মিলে যায় কবরস্থান। তো যিনি ঘটনাটা বলতেছিলেন তিনি বললেন যে আসলে সেদিন কবরস্থানের গেটের ভেতরে ঢোকার পরে আমার খারাপ লাগতেছিল। আমরা এই পেশা অনেক দিন ধরে জড়িত ছিলাম, আমাদের সচরাচর এরকম লাগে না, কারণ আমাদের অভ্যস্ত এই পেশাটারও কাফনের কাপড় চুরি করা। তো তারা কবরস্থানের গেট দিয়ে ভিতরে ঢুকে, অজস্র কবর সেখানে, ওই এলাকা ভিত্তিক কবর, তো অজস্র কবর। তো সেই কবরে রাখা বাঁকা পথ দিয়ে তারা ওই যে আজকে বিকেলে যে কবরটা হয়েছে এখানে, ওই কবরটার ওখানে যায় খনন করার জন্য। তো যখন ওই কবরটার ওখানে যায় এবং তারা মার্ক করে যে এটাই সেই কবর, আজকে বিকেলে এখানে কবর হয়েছে। এমনি তো নতুন কবর দেখলে বোঝা যায় যে এটা নতুন কবর। তো তারা প্রথমে কবরের চারপাশে যেই বেড়া দেওয়া ছিল সেটা তুলে ওই তার ওই ফ্রেন্ডটাই কোদাল নিয়ে কবরের মাটিগুলো উঠতে থাকে।
তো কবরের মাটি উঠানোর পর মানে নর্মালি আমরা জানি কবরের নিচে যেই বাঁশগুলা দেওয়া হয় সেটা তেমন একটা মানে মাটি খনন করার প্রয়োজন পড়ে না, অল্প একটু মাটি খনন করলে বাঁশগুলা পাওয়া যায়। কিন্তু সেদিন তারা কবর খুঁজতেছিলেন, বাঁশ খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো তিনি তার বন্ধুকে বলেন, বন্ধু হয়তো এখানে কোনো প্রবলেম আছে, চলো আমরা চলে আসবো। বলে না, হয়তো বা দেখা যায় একটু গভীর করে কবর দিচ্ছে তাকে, সেই জন্য হয়তো আমরা বাঁশগুলা পাচ্ছি না, আরেকটু বেশি। তো খনন করতেছে, তো একটা সময় প্রায় বেশ সময় হয়ে যাওয়ার পর, বেশ খানিক খনন করার পর তিনি বুঝতে পারেন যে বাঁশগুলা তার ওই কোদালের মধ্যে লাগতেছে। তখন বলে যে দেখো বাঁশগুলা এখানে দেখা যাচ্ছে। তো একটা পর্যায়ে তারা বাঁশগুলা উপরে উঠাই ফেলেন এবং বাঁশগুলো উপরে উঠাই ফেলার পর ওখানেও আমাদের দেশের মতোই নর্মাল একটা শীতল পাটি দিয়ে মানে লাশের উপরে দিয়ে রাখে, তো ওটাও উঠাই ফেলেন। তো এখন একটু দেখা যাচ্ছে সাদা কাপড়টা। তো সাদা কাপড়টা যখন দেখা যাচ্ছে মানে মনে হচ্ছে সাদা কাপড়টা খুব ঝকঝক করতেছে, এরকম একটা সাদা কাপড়, সেটা মানে কোনো মাটি লাগানো নেই। মানে তার কাছে যেটা লাগছিল আর কি, তিনি সেটাই বলতেছিলেন যে সাদা কাপড়টা দেখা যাচ্ছে। তো তিনি খনন করতে থাকেন, খনন করতে করতে একটা সময় অনেক বড় খনন করে ফেলেন যাতে করে দুজন মানুষ ওখানে ঢুকতে পারে। তো যখন পুরোটা খনন করে ফেলেন তখন তিনি দেখতে পান যে আমরা জানি নর্মালি কবরে যখন লাশ রাখা হয় তখন কবরের মাথায় এবং পায়ের মধ্যে যেই কাফন কাপড়ে কিন্তু একটা রশি দিয়ে গির দেওয়া থাকে। তো তিনি দেখেন যে ওখানে কোনো গির দেওয়া থাকে, কিন্তু কবরে যখন নামানো হয় তখন কিন্তু ওই গিরটা খুলে ফেলা হয়। বাট ওই লাশটার গিরটা খোলা ছিল না, ওভাবে লাগানো ছিল। তো সেই জন্য তার ফ্রেন্ড তাকে বলে যে তুমি একটু নিচে আসো, এসে আমাকে একটু হেল্প করো, তো ওই রশিটা খুলে দাও। তো তিনি তখন নিচে যায়। তো তারা দুজন বন্ধু, একজন মাথার দিকে একজন পায়ের দিকে, ওই কাপড়ের রশিটা খুলতে যাবে। সেই মুহূর্তে যখন তারা কাফনের কাপড়ের ওই রশির মধ্যে হাত দিচ্ছে তখনই তারা যেটা দেখতে পায় সেটা হচ্ছে, আমি আগেই বলেছি কবরটা একটু গভীর, তারা দেখতে পায় যে কবরের উপরে মানে কবরের পাড়ে দুজন মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু দুজন মানুষই হুবাহু দেখতে তাদেরই মত, তাদের ফেস যেমন ওই মানুষ দুজনের ফেস এমন। এটা দেখে যিনি ঘটনা বলতেছিলেন তিনি বললেন যে আসলে তখন কি করবো কিছু বুঝতেছিলাম না। আরেকটা ব্যাপার লক্ষ্য করতেছিলাম সেটা হচ্ছে তাদের যে চোখ ছিল, চোখটা কোনো নর্মাল কোনো চোখ ছিল না, একদম মানে আগুন যেরকম উজ্জ্বল মানে আগুন থেকে যেরকম ঝালসা আসে তাদের চোখের ভিতর থেকে এরকম একটা ভাব আসতেছিল এবং চেহারাটা হাসি রঙ্গিত ছিল। তো এটা যখন আমি দেখতে পেলাম, দেখার সাথে সাথে আমি কিভাবে কবরের উপরে উঠছি আমি সেটা জানি না, আমি খুব তাড়াহুড়ো করে উঠছি এবং উঠে আমি ওখান থেকে দৌড়াতেছিলাম। এখানে তো কবরের রাস্তাটা যে ছিল আমি সেই রাস্তাটা মার করতে পারতেছিলাম, আমি কবরের উপর দিয়ে দৌড়াচ্ছিলাম এবং আমার যেটা মনে হচ্ছিল যে আমার পেছন থেকে প্রায় অনেক মানুষ আমাকে, আমি দৌড়াচ্ছি তারাও আমার সাথে দৌড়াচ্ছে এবং বিকট কিছু ছাউন হচ্ছে পেছন। আমি একটা সময় আমি দেখলাম যে আমি এখানকার যেখানে জানাজা পড়াই সেই ফ্লোরের উপরে আমি চলে আসছি অনেকটা কবরের দেওয়ালের দিকে। কিন্তু যখন আমি এখানে নিজেকে আবিষ্কার করলাম যে আমি এখানে আছি তখন আমি যেটা দেখতে পেলাম যে কবরস্থানের যে গেট আছে ওই গেট দিয়ে অজস্র মানুষ কবরস্থানে প্রবেশ করতেছে এবং তারা প্রত্যেকে দেখতে আমারই মতো, আমার থেকে একটু হাইট বেশি বাট দেখতে আমারই মতো, প্রত্যেকের চোখের মধ্যে আগুনের ঝলসি বের হচ্ছে। তো এটা দেখার পর আমি যখন দেখলাম যে এখানে অজস্র মানুষ আমার দিকে আমি আসতেছে তখন আমি দেখে আসলে এত বেশি পরিমাণে ভয় পাই, আমি বুঝতেছিলাম না যে আমি সাথে কি হচ্ছে। একটা পর্যায়ে আমার মনে হলো যে বেশ কিছু মানুষের সামনে আঘাত করতেছে। তো তারপর আমার আর কিছু মনে নাই, সকালবেলা তো আপনারা আমাকে হসপিটালে নিয়ে আসছে। রাসেল ভাই তার সাথে এটাই হয়েছিল। আর তখন আমার কলিগ তাকে প্রশ্ন করে তোমার সাথে যে আরেকটা ফ্রেন্ড ছিল সে কোথায়, তখন সে লোক তাকে ওকে ইনফর্ম করে যে কোরপাড়ে যে লাশটা ভেসে উঠছিল ওই লাশটা আর কারোই না, সেটা আমার ফ্রেন্ডের লাশ। তো বলে যে তোমরা তাহলে কোন কবরটা খনন করছিল, ওখানে তো আমরা কোনো এরকম কিছু দেখি না যে কোনো কবর খনন করা। তো তিনি বলেন যে আসলে পুরো রাতের ঘটনাটি আমার কাছে কি ছিল আমি সেটা ব্যাখ্যা করতে পারবো না। তো রাসেল ভাই ঘটনা এটাই ছিল। আর পরবর্তীতে আমি আমার কলিগকে কিউরিওসিটি নিয়ে প্রশ্ন করি যে আসলে ওই লোকটা এখনো জীবিত আছেন নাকি, তার সাথে তোমাকে এখনো দেখা হয় তোমার দেশে তুমি যখন যাও তখন উনি আমাকে বলেন যে আসলে তার সাথে আমার সাথে দেখা হয় বাট আমাদের ওখানে সবাই তাকে একটা নামে চিনে, অমুক পাগল, মানে তিনি এখন পাগল হয়ে গেছে। রাসেল ভাই এটাই ছিল ঘটনা, আশা করি সবার ভালো লেগেছে। অ্যান্ড এভরি ফ্রাইডে নাইট আমাদের জন্য খুব স্পেশাল হয়, বিশেষ করে আমি সৌদি আরবিয়া থেকে শুনি অনলাইনে আপনাদেরকে এবং অপেক্ষায় থাকি, অনেক ভালো লাগে। অনেক শুভকামনা অ্যান্ড দীর্ঘজীবী দোয়া থাকবে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। ওকে, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ রাসেল ভাই। আমি সাকিব, কাম ফ্রম খিলক্ষেত নিকুঞ্জ 2। রাসেল ভাই আজকে যে স্ট্রিটে শেয়ার করবো এই স্ট্রিট হচ্ছে কালেক্ট করা স্টোরি। তো যার স্ট্রিটে বলছি তার নাম হচ্ছে তোফায়েল খান।
ও হচ্ছে বর্তমানে আছে হচ্ছে কুমিল্লা ডিস্ট্রিক্টে। ওকে, তো সরাসরি স্টোরি চলে যাচ্ছি। জি। তো ওর ছোটবেলাটা কাটে হচ্ছে কুমিল্লার একটা গ্রামের বাড়িতে। তো সে ছোটবেলা থেকে খুবই ছিল, দুরন্ত ছিল। তো তারপরে সে একটা স্কুলে ভর্তি হয়। তো স্কুলে ভর্তি হওয়ার পর সে দেখা যাচ্ছে যে বাড়ি থেকে কয়দিন ক্লাস করতো। ক্লাস করার পর এট দ্য টাইম তার মনে হলো যে আসলে বাড়ি থেকে তার জন্য টাফ হচ্ছে ক্লাস করাটা স্কুলে গিয়ে। স্কুলে একটা হচ্ছে হোস্টেল ছিল। তো বাড়িতে রিকোয়েস্ট করার পর বলে যে আমাকে হোস্টেলে দেয়া হোক, আমি হোস্টেলে থাকবো। তারপর বাসা থেকে তার হচ্ছে বাবা মা হোস্টেলে তাকে ওখানে রাখে। তো প্রথম যেদিন সে ওখানে যখন শিফট করে তো সবকিছু নর্মালি ছিল। দেন হচ্ছে সেকেন্ড নাইটের ঘটনা বলি। সে মানে সামার সিজন ছিল, তো ওই জন্য দেখা যাচ্ছে যে একটু গরম ছিল। তো গ্রামের স্কুলগুলোতে হয়তো যে সবসময় ইলেকট্রিসিটি একটু প্রবলেমই থাকতো। সে উইন্ডোজ গুলো ওপেন করে দিয়ে সে মানে মোমের আলোতে পড়াশোনা করতেছিল। তো হঠাৎ দেখা গেল যে হোস্টেলে একটা রুল ছিল 10টার মধ্যে কেউ বাইরে যেতে পারবে না। তো তারপরে সে মানে জানালার ওই পাশ থেকেই শুনতে পাচ্ছে যে কেউ একজন রান করছে। তো লাইক যখন দেখা যায় যে কেউ রান করলে যে তার মানে একটা আওয়াজ হয়, মানে শব্দ হয়, তো এই শব্দটা সে শুনতে পাচ্ছিল। তো সে একটু ভাবলো যে এত রাতে আবার হোস্টেল থেকে কে বাইরে হচ্ছে, এখানে তো রুলস আছে 10টার পর কেউ বাইরে যেতে পারবে না। তো তারপরে সে ফার্স্ট নাইট যেহেতু, তখন সে একটু মানে ওটা নিয়ে মাথা না ঘামায়, সে তার পড়াশোনা শেষ করে সেদিন মিনিটে শুয়ে পড়ে। তো সকালবেলা সে গার্ডমামাকে জিজ্ঞাসা করে যাচ্ছে, মামা রাতে কে দৌড়াদৌড়ি করে? তা বলে, মামা আসলে রাতে কে দৌড়াদৌড়ি করে এটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমাদের হোস্টেলে কেউ নাই, তুমি শিওর থাকো। তো তারপরে নাইটে তো 3-4 দিন ঠিকই ছিল, নর্মাল ছিল এনভায়রনমেন্ট। তো তারপরের একদিন নাইটের ঘটনা বলি। সে একই সেম শব্দ মানে রান করছে, এই শব্দটা সে শুনতে পাচ্ছে। তো তারপরে সে একটু কিউরিয়াস হয়ে ভাবে যে না আসলে তোমার দেখতেই হবে আসলে এটা কি। তো তারপরে সে তো গার্ড মামাকে বলে যে মামা একটু আমাকে বাইরে হওয়ার সুযোগ দেন, আমি জাস্ট যাবো, 1 মিনিটের মধ্যে চলে আসবো। তারপর ঠিক আছে 1 মিনিটেই দিব, কিন্তু বেশি টাইম এক্সপেন্ড করতে পারবেন না। তো রাসেল ভাই ও যেটা শুনতো যে ওটা হচ্ছে উইন্ডোজ পাস ওই পাশে যাইতো, লাইক 30 সেকেন্ডের মধ্যে ওটা আবার ব্যাক করতো। তো সে ভাবছে যেহেতু চলে গেছে অবভিয়াসলি সেটা ব্যাক করবে, তো আমি দেখবো এটা আসলে কারায়। রাসেল ভাই ও যখন যায়, তো যাওয়ার পর জানালার পাশে যখন দাঁড়ায় থাকে, তখন দেখতেছে যে ওটা ব্যাক ঠিকই করছে, বাট সে সাউন্ডটা শুনতে পাইছে, বাট আসলে মানুষ বা কে দৌড়ালো সেটাকে সে দেখতে পায়নি আর কি। তো তারপর সে ভয় পেয়ে দৌড়ে চলে আসে হোস্টেলের রুমে। তো চলে আসার পর তো ফ্রেন্ড বলে যে কোথায় গেছিল, এত ঘামছিস কেন? বলতেছে আমি একটু বাইরে গেছি। তো সেদিনের মতো সে শুয়ে পড়ে, যেটা কি দেখলো। তারপরে তাদের স্কুলে সামার ভ্যাকেশন শুরু হয়, তো সে বাসা চলে যায়। তো বাসা যাওয়ার পরে তো ওর বাবা মা একটু বেশি একটু রেস্ট্রিকশনের মধ্যে রাখতো যে এখানে যাওয়া যাবে না, সেখানে যাওয়া যাবে না, গ্রামের এনভায়রনমেন্ট ভালো না। তো তার কিছু ফ্রেন্ড যেহেতু অনেকদিন পর গ্রামে গেছে, তো কিছু ফ্রেন্ড আসছে, তো বলতেছে তো চল আমরা জাম খেতে যাই। তো ওদের বাসাটা একটু বলে রাখি, ওদের বাসার পাশে ছিল একটা বাজার, দেন ছিল হচ্ছে জাম গাছটা। তো তারপরে সে যেটা করে যে ফ্রেন্ড সার্কেল সবাই মিলে জাম গাছে ওঠে জাম খাওয়ার জন্য। তো ও যে ডালটাতে বসেছিল, সে আমাকে যেভাবে বলে যে ডালটা ছিল অনেক মোটা। তো কোনো ওই সময় কোনো ঝড় ছিল না, বৃষ্টি ছিল না, তো ওটা ভাঙার কোনো অপশন ছিল না। তো সে মানে ওই ডালটা শব্দ করে মানে ভেঙে সে মাটিতে পড়ে। বাট ও যেটা বলে যে আমি এত দূর থেকে প্রায় 100 ফিট উপর থেকে পড়ে যায়, বাট তার কিচ্ছু হয় না। তো কিছু হয় না, তখন এটা অস্বাভাবিক লাগে আমার কাছেও। তো তারপরে হচ্ছে যে ওর মা আসে, এসে বকাবকি করে যে তুমি ভর দুপুরে কেন গাছে উঠছো, এই জায়গাটা ভালো না। 100 ফিটও পড়ছে? জি জি। তারপরে হচ্ছে যে তারপরে হচ্ছে যেটা যে ও বাবা মা নিয়ে আসে বাসায়। তো নিয়ে আসার পরে বলে যে তুমি এখানে যাবে না, পসিবল না। পসিবল না, হ্যাঁ তারপরে বলেন। জি আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা 10 ফিট হবে। ওকে, 10 ফিট হবে মেবি, সরি। তারপরে যেটা হয় যে বাবা মাকে নিয়ে আসে, তো নিয়ে আসার পরে যেটা বলে যে ওই জায়গাটা তুমি যাবা না, ওই জায়গাটা আসলে ভালো না। তো তারপর সেদিনের মতো যায়, সে রুমে আসে। তো সে ইয়াগুলো ভাবতে থাকে যে আমার সাথে কি ঘটতেছে, কেন ঘটতেছে, সেটা আসলে সে বুঝতে পারে না। তারপর একদিন সন্ধ্যার সময় তার কিছু ফ্রেন্ড আসে, বলে যে চলো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। তো যখন সে ঘুরতে যায়, তো ওদের একটা পুকুর পাড় ছিল, তো পুকুর পাড় চারিদিকে অনেক তাল গাছ ছিল আর কি। তো ওইখানে সন্ধ্যার আগে আগে তারা বসে আছে। তো ও পুকুরের মাঝখানে যেটা একটা জিনিস দেখে যে আপনার হচ্ছে যে একটা মানে গ্রামের যেটা হয় যে পুকুরের মাঝখানে হচ্ছে যে মানে যাতে ভয় পায়, যাতে মাছ চুরি করতে আসলে যাতে ভয় পায়, এই জন্য কিছু একটা ওখানে দেয়া হইতো আর কি। তো ওই ভাবছে ওটা কাকতারীয় টাইপের হবে কিছু। তো
তো ও যেটা দেখে যে দুটো চোখ, জাস্ট দুটো চোখ আর হচ্ছে রেড কালার, এন্ড ও যেটা বলে যে রেড কালার দুটো চোখ ওর দিকে জল জল করে তাকিয়ে আছে। তো ওর ফ্রেন্ডকে বলে যেটা আসলে কি, ওর ফ্রেন্ড বলে আমরা তো কিছু দেখতে পাচ্ছি না। তো পরবর্তীতে ও যেহেতু এত কিছু দেখতেছে, পরে ওর মা বলে যে ঠিক ভালো একটা কবিরাজকে দেখাবে। তো কবিরাজকে দেখানোর পর কবিরাজ বলে যে ওই যে হোস্টেলে যে দৌড়াইতো, তো ওটা যেহেতু কিউরিসিটি দেখতে গেছিল, ওইটা খারাপ আত্মাটা ওকে প্রডিউস করছিল। তো তারপর থেকে ওকে বিভিন্নভাবে ডিস্টার্ব করতো। অনেক ধন্যবাদ এই আপনাকে, story আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। ধন্যবাদ রাসেল ভাই আমাকে ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম হচ্ছে রিপন, আমি এসেছি আদিতমারি লালমনিরহাট থেকে। আজকে যে ঘটনাটা আমি আপনাকে শেয়ার করব, এই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন তানভীর। তার বাড়ি হচ্ছে রংপুর মিঠাপুকুরে। আমি চেষ্টা করব তার মতো করে এই ঘটনাটা আপনাকে শেয়ার করার। রাসেল ভাই ঢাকার আজিমপুর কবরস্থান নামটা শুনলেই এক ধরনের নিস্তব্ধতা এবং গুমট ভাব বা একটু অন্যরকম মনের ভিতর চলে আসে আমাদের। তো হাজার হাজার মানুষের শেষ ঠিকানা